সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব। এদিকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং মঙ্গলবার। অপরদিকে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য, চিফ হুইপ। আরও থাকছে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন 2 বিভাগ গঠনের সুপারিশ। এবং সবশেষে থাকছে শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপড়ন, কোন পথে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বর্তমান লোডশেডিং সম্পর্কে কমেন্টসে একটা লাইন লিখে জানান, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব। শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এই জায়গাটিতে আমার মন্তব্য হলো, আমরা ফিনান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে। তিনি আরও বলেন, আমি মনে করি শিক্ষকদের জন্য আলাদা একটা পে স্কেল গঠন করা উচিত। ওয়েদার হাই অর লো ডাজন্ট ম্যাটার, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এছাড়া শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়েও জানান তিনি। শিক্ষামন্ত্রী উৎসব ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় 17 বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি, তবে চলতি বছরে ভাতা 10% বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ উল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং মঙ্গলবার। 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে মঙ্গলবার। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত 16 এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে 45 দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে 1200 মেগাওয়াট অবিচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে 2টি VVER 1200 রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। 2টি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় 10%-এরও বেশি পূরণ করবে। অপরদিকে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য, চিফ হুইপ। জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার এবং জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে সংবিধান সংশোধন ছাড়া বর্তমান সরকারের সামনে আর কোনো পথ নেই। এ নির্বাচনে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছে তাদের মূল লক্ষ্য হল জুলাই সনদের প্রতিটি লাইন, সেমিকলান ও দাড়ি কমা হুবহু বাস্তবায়ন করা। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি.কে. গাউস, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এম রুহুল কুদ্দুস দুলু ও মোহাম্মদ আখতারউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
সভায় দেশের সাধারণ মানুষের আর্থসামাজিক নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল দর্শন হল দেশের প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং কামার, কুমার, তাঁতি, স্বর্ণকার সহ সব শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি আপনার ভাই কাজ না পায় এবং প্রতিবেশী না খেয়ে থাকে, তাহলে সেই রাষ্ট্রের সার্থকতা কোথায়? মানুষের জীবনের প্রথম মৌলিক চাহিদা হলো অন্ন। এই চাহিদা পূরণের জন্য দেশে গণতান্ত্রিক সুবাতাস থাকা প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশ থাকলে এবং সামাজিকভাবে স্থিতিশীলতা বজায় রাখলে মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। যদি দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকে, তাহলে সাধারণ রিকশা চালক থেকে শুরু করে বড় ব্যবসায়ী কারোর জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে না। রাজনৈতিক পটভূমি তুলে ধরে চিফ হুইপ বলেন, স্বাধীনতার পর একটি বিশেষ শাসনামলে এদেশের মানুষের উপর চরম অত্যাচার চালানো হয়েছিল। সেই সময় বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করে মাত্র 4টি পত্রিকা চালু রাখা হয়েছিল। বাকশালের সেই অন্ধকার সময়ে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দুর্ভিক্ষ পীড়িত একটি জাতিকে 3 বছরের মাথায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। পরে বেগম খালেদা জিয়াও ধ্বংসপ্রায় অর্থনীতি ও গণতন্ত্র সোজা করতে কাজ করেছিলেন। কিন্তু গত 1.5 দশকের শাসনামলে দেশের গণতন্ত্র ও অর্থনীতি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। দেশ থেকে পাচাল হওয়ার ফলে অর্থনীতি এখন এক ভঙ্গুর অবস্থার মুখে দাঁড়িয়ে আছে। আরও থাকছে দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন 2 বিভাগ গঠনের সুপারিশ। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে, জানান তিনি। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামের সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। মন্ত্রী বলেন, 1.5 লাখ ইভিএম কেনার জন্য 3,825.34 কোটি টাকা ব্যয়ে 2018 থেকে 2024 মেয়াদে একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কেনা ওই প্রকল্পের অডিট আপত্তি এবং দুর্নীতি দমন কমিশনের তদন্ত বর্তমানে চলমান রয়েছে। অব্যবহৃত ইভিএমগুলো এখন বিভিন্ন গোডাউন ও বিএমটিএফে সংরক্ষিত আছে। ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 2024-এর ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে 2টি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের 5টি জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর নিয়ে গঠিত হবে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং সবশেষে থাকছে শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশ কূটনৈতিক টানাপড়ন, কোন পথে দিল্লি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপড়ন শুরু হয়েছে। 2024 সালের অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। সম্প্রতি ভারত সরকার এই অনুরোধ পর্যালোচনা করছে বলে জানিয়েছে, যা 2 দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের অবস্থান ও কূটনৈতিক ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন, পর্যালোচনা করার কথা বলে ভারত সরাসরি প্রত্যাখ্যান না করে একটি মধ্যম পন্থা অবলম্বন করেছে। দিল্লি এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার বিষয়েও সতর্ক পা ফেলছে। এটি মূলত আইনি দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকেও একটি জটিল সমীকরণ। আইনি জটিলতা ও মৃত্যুদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তবে ভারতের দীর্ঘদিনের নীতি অনুযায়ী সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে অন্য দেশে হস্তান্তরের ক্ষেত্রে তারা কিছুটা অনীহা প্রকাশ করে। এই আইনি মারপ্যাচও প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরও বিলম্বিত করতে পারে। নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতি।
2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ার আশঙ্কায় ভারত তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় ব্যস্ত। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া বা না দেওয়া উভয় সিদ্ধান্তই দিল্লির জন্য বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ প্রভাব: যদি ভারত শেখ হাসিনাকে হস্তান্তর করে তাহলে এটা আওয়ামী লীগের রাজনীতির জন্য বড় ধরনের ধাক্কা হবে। অন্যদিকে হস্তান্তর না করলে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদী শীতলতা তৈরি হতে পারে। শেখ হাসিনার বিষয়টি এখন কেবল আইনি নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্কের বড় একটি কৌশলগত ইস্যুতে পরিণত হয়েছে। দিল্লি এখন আইনি প্রক্রিয়া বনাম কূটনৈতিক বন্ধুত্বের কঠিন পরীক্ষার মুখোমুখি।